দেখো বর্ণালী কয় রকমের হতে পারে। একটা হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী, তারপরে হলো বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী, তারপরে হলো ব্যান্ড বর্ণালী, বিচ্ছুরণ বর্ণালী, শোষণ বর্ণালী। আচ্ছা, বর্ণালী কিভাবে তৈরি হয়? যেমন দেখো, একটা উত্তপ্ত বস্তু থেকে শক্তি নির্গত হয় না, এই বাল্বটা দিয়ে বোঝায় একটা উত্তপ্ত বস্তু। দেখো এই বাল্বটা কি, বাল্ব থেকে গরম বেরোয় না, তাপ আলো বেরোয়, তাপ বেরোয়, তাইলে এইটা একটা হট ম্যাটার। এখন এখান থেকে তাপ বেরোলে কি হয়? তাপ তো শক্তি আকারে চলে, তরঙ্গ আকারে চলে, তারপরে আলো তরঙ্গ আকারে চলে, তাইলে কি হবে? এখানে তাড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হবে। এবং এই উত্তপ্ত বস্তু থেকে যে তরঙ্গগুলো তৈরি হয়, এবং এরা কি খুব নিবিড়ভাবে একটার সাথে আরেকটা লেগে থাকে, এখানে কোনো ফাঁকা জায়গা নাই, এই জন্য এটাকে আমরা বলি কন্টিনিউয়াস স্পেকট্রাম। এটাকে আমরা কি বলি? কন্টিনিউয়াস স্পেকট্রাম। আচ্ছা, আবার দেখো, যেমন হাইড্রোজেন গ্যাসকে গরম করে ঠান্ডা করলে ওখান থেকে একটা তরঙ্গ বেরিয়ে আসে, যেটাকে আমরা বলি হাইড্রোজেন বর্ণালী। হ্যাঁ, তাইলে এইখানে এই বর্ণালীতে দেখা যায় যে কতগুলো রেখা দেখা যায়। যেমন দেখো, একটা লাল, তারপরে গাঢ় নীল, সায়ান, এই যে এখানে দেখা, এই জিনিসটা হলো সায়ান, বেগুনি, সায়ান, বেগুনি, সায়ান। সায়ান মানে কি? নীল আর সবুজে মিলে হলো সায়ান। তারপরে হলো তোমার গ্রিন, তারপরে আমরা দেখি লাল। এই তো যাই হোক, এখানে এই হাইড্রোজেন স্পেকট্রাম দেখানো হয় না, এইটা এখানে দেখানো হয়েছে ইমিশন স্পেকট্রাম। বিচ্ছুরণ বর্ণালীটা কি? বিচ্ছুরণ বর্ণালীটা হলো যে ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে নিচের শক্তি স্তরে নেমে আসে, তখন কি হয়? শক্তি বিকিরিত হয় এবং বিচ্ছুরণ বর্ণালী তৈরি হয়। বুঝতে পেরেছো? তাইলে বিচ্ছুরণ বর্ণালী হলো রেখা বর্ণালী। আচ্ছা, রেখা বর্ণালী আমরা লাল দেখি, এর মানে কি আশেপাশের কোনো অংশ দেখি না, একটা জিনিসকে লাল দেখি। তাইলে কালোর মধ্যে লাল হবে না? দেখি না মানে যেখান থেকে কোনো কিছু আসে না, আলো আসে না, এটা কি অন্ধকার? ক্লিয়ার? যেখান থেকে কোনো আলো আসে না সেটা হলো অন্ধকার। এই কারণে রেখা বর্ণালী কি? অন্ধকারের মধ্যে বর্ণযুক্ত রেখা। আর শোষণ বর্ণালী কখন তৈরি হয়? শোষণ বর্ণালী হলো ইলেকট্রনগুলো তোমার নিচের শক্তি স্তর থেকে যখন উপরের শক্তি স্তরে যায়। যেমন দেখো, এইখানে একটা ঠান্ডা গ্যাস আছে, এই ঠান্ডা গ্যাসটাকে যদি আমরা এই ঠান্ডা গ্যাস, এইটা হলো একটা গ্যাস, কোল্ড অবস্থায় আছে, তো এর ইলেকট্রনগুলো কোথায় আছে? নিচে আছে। এর ইলেকট্রনগুলো এখানে নিচে আছে। ধরো n = 1 এ আছে, গ্রাউন্ড লেভেলে আছে। এখন এইটাকে যদি আমি এখান থেকে তাপ দেই, এই যে এখান থেকে তাপ দেই, এটা দিয়ে এই গ্যাসটাকে তাপ দিলে কি হবে? এর ইলেকট্রনগুলো উপর দিকে উঠবে না? এরকম এরকম উপর দিকে উঠবে। তাইলে কি হবে? উপর দিকে উঠলে শক্তি কি হয়? শোষিত হয়। শক্তি কি হয়? শোষিত হয়। তাইলে শক্তি শোষিত হইলে আমি কি দেখতে পাবো? যেখানে শোষণ বর্ণালী, অর্থাৎ ওখান থেকে আলোটা আমার এখানে চোখে আসবে না। কেন আসবে না? শক্তি অলরেডি পদার্থের মধ্যে ঢুকতেছে। বুঝতে পেরেছো? এই কারণে কি হবে? অন্ধকার রেখা দেখা যাবে। এখানে কি? ডার্ক লাইন, অন্ধকার রেখা, এই যে ডার্ক লাইন দেখা যাবে। তাইলে শোষণ বর্ণালী হলো ডার্ক লাইন।
কিন্তু অন্য জায়গা থেকে যেদিক দিয়ে আলো শোষিত হচ্ছে, কিন্তু অন্য আশেপাশের অঞ্চল থেকে তো আলো বেরিয়ে আসবে ঠিকই। জি স্যার। হ্যাঁ, তাইলে এই ডার্ক লাইন গুলো কি হবে? বর্ণের মধ্যে কালো রেখা। বর্ণের মধ্যে কি? কালো রেখা। আর বিচ্ছুরণ বর্ণালী গুলো হলো কালোর মধ্যে বর্ণরেখা। আর কন্টিনিউয়াস বর্ণালী কি? বর্ণগুলো অনেক অঞ্চল জুড়ে আছে এবং এরা পরস্পর লেগে আছে। তাইলে বর্ণালী কয় রকমের আমরা দেখলাম? বর্ণালী একটা হলো নিরবিচ্ছিন্ন বর্ণালী বা কন্টিনিউয়াস বর্ণালী, তারপরে হলো বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী, ইংরেজিতে বলে লাইন স্পেকট্রাম। তারপরে হলো ব্যান্ড বর্ণালী। ব্যান্ড বর্ণালী হলো একটা অঞ্চল জুড়ে এইরকম বড় এলাকা জুড়ে যে বর্ণালীটা, এখানে তো এইটা তো একটা রেখা না হয়ে যদি এটা একটা অঞ্চল জুড়ে হয়, সেটা কি হবে? ব্যান্ড বর্ণালী। এটা হলো অণুর ক্ষেত্রে হয়। এটা কিসের ক্ষেত্রে? এটা হলো অণুর ক্ষেত্রে ব্যান্ড বর্ণালী তৈরি হয়। আর পরমাণুর ক্ষেত্রে তোমার রেখা বর্ণালী তৈরি হয়। পরমাণুগুলো কি করে রেখা বর্ণালী দেয়? কারণ পরমাণুর মধ্যে কি আছে? ইলেকট্রন আছে না? এখন ইলেকট্রন যদি শক্তি শোষণ করে তাইলে তোমার শোষণ বর্ণালী হবে। আর ইলেকট্রন যদি শক্তি ছেড়ে দেয়, উপরের শক্তি স্তর থেকে নিচে আসে, তাইলে হবে বিচ্ছুরণ বর্ণালী। আর নিরবিচ্ছিন্ন বর্ণালী হলো একটা খুব উত্তপ্ত বস্তু থেকে যখন অনেকগুলো রং পাশাপাশি লেগে লেগে আসে, সেটাকে আমরা বলি কন্টিনিউয়াস বর্ণালী। যেমন সূর্য থেকে যে বর্ণালীটা আসে সেটা হলো কন্টিনিউয়াস বর্ণালী। ক্লিয়ার? জি স্যার। তাইলে একটু বলো তো বর্ণালী কত রকমের এবং কি কি একটু আমাকে বলো। স্যার বর্ণালী 3 ধরনের। প্রথম হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী, বিচ্ছিন্ন বা রেখা বর্ণালী বা ব্যান্ড বর্ণালী। বা বিচ্ছিন্ন বর্ণালী হচ্ছে 2 প্রকার, বিচ্ছিন্ন বর্ণালী ও শোষণ বর্ণালী। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। বিচ্ছুরণ বর্ণালী কখন সৃষ্টি হয়, কিভাবে? কি স্যার? বিচ্ছুরণ বর্ণালী কিভাবে সৃষ্টি হয়? স্যার বিচ্ছিন্ন বর্ণালী সৃষ্টি হয় হচ্ছে গ্যাসকে উত্তপ্ত করলে, হাইড্রোজেন গ্যাসকে উত্তপ্ত করলে হচ্ছে কালো, ওই বলে না না, কালো বস্তু। শোনো, একটা উত্তপ্ত গ্যাসকে যদি আমরা রেখে দেই তাহলে এটা কি ঠান্ডা হবে না? জি। তো তার যে ইলেকট্রন গুলো, এইটা মনে করো যে পরমাণুটা আছে, এই পরমাণুর এটা হলো n=1। তার গ্রাউন্ড লেভেল এটা। বা আমি যদি ধরি এইটা হলো পরমাণু নিউক্লিয়াস, তারপরে এখানে n=1, এইটা হলো n=2, এটা হলো n=3। তাইলে একটাই উত্তপ্ত পরমাণুর মধ্যে ইলেকট্রন গুলো অনেক উপরে থাকে না? শক্তি শোষণ করে অনেক উপরে চলে যায় ইলেকট্রন গুলো। এটা একটা ইলেকট্রন। এখন এই ইলেকট্রন যদি নিচে শক্তি স্তরে নেমে আসে তাইলে কি হবে? এই বিকিরণ বর্ণালী তৈরি হবে। বুঝতে পেরেছ? জি স্যার। তাইলে একটা গরম গ্যাসকে যদি আমি ঠান্ডা করি তাহলে এখান থেকে কি হয়? বর্ণালী বেরিয়ে আসে। এবং সেটা হলো বিচ্ছুরণ বর্ণালী। আর যদি একটা ঠান্ডা গ্যাসকে যদি আমি উত্তপ্ত করি, এই যে দেখো ঠান্ডা গ্যাসকে কি করছি? এখানে উত্তপ্ত করছি। তাইলে হবে শোষণ বর্ণালী। আর এইখানে হলো গরম গ্যাসকে আমরা ঠান্ডা করছি, তাই না? তাইলে ইলেকট্রন গুলো উপর থেকে নিচে নেমে আসবে। এখানে দেখো ইলেকট্রনের উপর থেকে এই উপর থেকে নিচে নামবে। আর এইখানে হলো তাপ দিলে কি হবে? ইলেকট্রন গুলো
ইলেকট্রনগুলি নিচের শক্তি স্তর থেকে নিচের থেকে উপর শক্তি স্তরে যাবে। ক্লিয়ার? তাইলে এইখানে হলো শক্তি শোষিত হবে, শোষিত হবে, আর এখানে বিচ্ছুরণ হবে, শক্তি বিকৃত হবে, তাই না? জি স্যার। এই আচ্ছা, এরপরে ইয়েটা দেখো, নিরবিচ্ছিন্ন বর্ণালী। যেমন দেখো সূর্য থেকে যে বর্ণালী গুলো আসে এগুলো কোনো ফাঁকা নাই। এই যে আমরা যে 7 রং দেখি, এই যে এটা হলো সূর্যের 7 রং, আর বাকিগুলো আমরা দেখি না। যেমন আইআর, এটা হলো আইআর, তারপরে হলো মাইক্রোওয়েভ, শর্ট রেডিও ওয়েভ, তারপরে হলো রেডিও ওয়েভ, তাই না? তার এখানে হলো আল্ট্রাভায়োলেট, ইউভি, এক্স-রে, তারপরে হলো এক্স রে, তারপরে হলো গামা রে, আর কসমিক রে, তারপরে হলো কসমিক রে। রে। তাহলে সূর্য থেকে যতগুলো রশ্মি আসে সবই হলো নিরবিচ্ছিন্ন স্পেকট্রাম। জি স্যার। একটু পরে শোনাও তো এটা। যে বর্ণালীতে বিভিন্ন আলোক রশ্মি নিরবিচ্ছিন্নভাবে পাশাপাশি অবস্থান করে, রশ্মিগুলোর মধ্যে কোনো ফাঁকা থাকে না, তাকে নিরবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস বর্ণালী বলে। উচ্চ ঘনমাত্রার উত্তপ্ত বস্তু থেকে নিরবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয়, যেমন সূর্য উচ্চ ঘনমাত্রায় অতিতৃপ্ত বস্তু, তাই সূর্য থেকে প্রতিনিয়ত নিরবিচ্ছিন্ন আলোক বর্ণালী সূর্য কিরণে নির্গত হচ্ছে। হ্যাঁ, এখানে দেখো নিরবিচ্ছিন্ন, এই ছবিটাতে নিরবিচ্ছিন্ন বর্ণালীর দেখো তরঙ্গ দৈর্ঘ্য যত ছোট, 200 ন্যানোমিটার, তারপরে তরঙ্গ দৈর্ঘ্য আর একটু বড় হচ্ছে, আর একটু বড় হচ্ছে, এইভাবে। তাইলে দেখো এখানে হলো আইআর, এই যে এই জায়গাটা হলো আইআর, আর এইটা হলো অতিবেগুনি। অতিবেগুনির তরঙ্গ দৈর্ঘ্য হলো 200 ন্যানোমিটার, তারপরে বেগুনি হলে এই যে এগুলি সব নিরবিচ্ছিন্ন বর্ণালী। বুঝতে পেরেছ? আচ্ছা, বিভিন্ন রং কিভাবে তৈরি হয়? এইটা একটা ভ্যানচিত্র। এই ভ্যানচিত্রের মাধ্যমে কোন রং কোন রঙের সাথে মিশলে কি রং তৈরি হয় এটা দেখানো হয়। যেমন দেখো, এইটা হলো লাল রঙের বৃত্ত, এটা হলো নীল রঙের বৃত্ত, আর এটা হলো সবুজ রঙের বৃত্ত। এখন এই তিনটা বৃত্ত মিলে কি হয়? সাদা হয় না? এই যে এই জায়গাটা হলো মিলিত বিন্দু তিনটার, তাই না? আবার লালে এবং গ্রিনে মিলে হয় হলুদ, আবার লাল এবং নীলে মিলে হয় ম্যাজেন্টা, তারপরে নীল আর সবুজে মিলে হয় সায়ান। তাইলে এখানে 7টা রং ছাড়াও, এই যে 7টা রং, এই 7টা রং ছাড়াও আরো অন্য রংগুলো কিভাবে তৈরি হয়? এগুলোর মিশ্রণের ফলে, বিভিন্ন অনুপাতে মিশ্রণের ফলে বাকি রংগুলো তৈরি হয়। ক্লিয়ার? জি স্যার। তাইলে মূল রংগুলো কি কি? আর, জি, বি, রেড, গ্রিন, ব্লু, এই 3টা রং মিলে অন্য রংগুলো হয়, তৈরি হয়, তাই না? তো অথবা আরো একটা আছে বর্তমানে যেটা বলা হয় ম্যাজেন্টা, ইয়েলো, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, উল্টা দিকে, উল্টা তিনটা, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো মিলে কি হয়? ব্ল্যাক। এটাকে বলা হয় সি মাইক। সি, এটা কম্পিউটারে আছে সি ওয়াই, না সি এম, সরি, CMY, হ্যাঁ CM ওয়াই, তারপরে হলো কে। তাহলে এই 3টা রং মিলে হয় ব্ল্যাক। এই 3টা রং যদি সম পরিমাণে মিশে হয় ব্ল্যাক। তারপরে তাদের রং, আচ্ছা তুমি দেখো এই ম্যাজেন্টা, এটাকে সি মাইক বলা হয়। এটাকে কি বলা হয়? সি মাইক। এই সি মাইক, এই 3টা রং একসাথে মিশলে বাকি রংগুলো পাওয়া যায়।
এটা কম্পিউটারে এখন বিশেষ করে গ্রাফিক্সে এই সিমাই কালার ব্যবহার করা হয়, অথবা 8 GB। 8 GB মানে কি বলো দেখি? জি স্যার। RGB। RGB, RGB মানে রেড, গ্রিন, ব্লু। হ্যাঁ, আর সায়ান, সিমাই। সায়ান, সিমাই হোয়াইট। সিমাই হচ্ছে সায়ান, তারপর ম্যাজেন্ডা, ইয়েলো। সায়ান মানে কি? সায়ান মানে হলো নীল সবুজ। এই যে দেখো, সায়ান মানে হলো নীল আর সবুজ। নীল সবুজ। ম্যাজেন্টা মানে লাল নীল। লাল আর নীল। আর ইয়েলো মানে লাল সবুজ। লাল সবুজ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই 3টা রং মিলে যেটা তৈরি হয় সেটা হলো ব্ল্যাক। সেটা হচ্ছে ব্ল্যাক। আচ্ছা, এইটা হলো যে বর্ণালী দেখার একটা মেশিন, এটাকে বলা হয় তোমার স্পেকট্রোমিটার। স্পেকট্রোমিটার। অর্থাৎ এইখান থেকে যে বর্ণালীগুলো তৈরি হয়, যেমন দেখো একটা বাল্ব দিয়ে আমি গ্যাসটাকে, ঠান্ডা গ্যাসকে গরম করছি, তাইলে এখান থেকে কি হবে? শক্তি শোষিত হবে না? শোষিত হবে। জি স্যার। শক্তি শোষিত হবে এবং ডার্ক বর্ণালী তৈরি হবে। এই জন্য এই রেখাগুলোকে কালো দেখানো হয়েছে। কি তৈরি হবে? ডার্ক বর্ণালী। ডার্ক বর্ণালী। হ্যাঁ, কিন্তু আমার যদি এমন হতো যে এই গ্যাসটাকে গরম করে আমি ঠান্ডা করছি, তাইলে এখানে কি হতো? রেখা বর্ণালী তৈরি হতো। রেখা বর্ণালী তৈরি হতো। এই রেখা বর্ণালী যদি প্রিজমের ভিতর দিয়ে পাস করি, তাহলে দেখো এই যে এটা 7টা রঙে বিভক্ত হয়ে গেছে। জি স্যার। প্রিজমের কাজ হলো কি করে? একটা নিরবিচ্ছিন্ন বর্ণালীকে ভেঙে ভেঙে তার রংগুলো আলাদা করে ফেলা। আলাদা করে দেয়। বুঝতে পেরেছো? যেমন ভিবজিওর, এই যে এইখানে 7টা রং ছিল একসাথে, VIB, তারপরে হলো GYOR। কিন্তু এইখানে আইসা এইখানে আইসা 7টা রং কি হয়ে গেছে? আলাদা আলাদা হয়ে গেছে। ভি, তারপরে IB, GYOR। এখানে দেখো 7টা রং আমি আলাদা আলাদা ভাবে দেখতে পাচ্ছি। তাহলে প্রিজমের কাজ হলো একটা নিরবিচ্ছিন্ন বর্ণালীকে পৃথক করে কি করা? তার উপাদানগুলোকে আলাদা আলাদা করা। এই জন্য প্রিজমের ভিতর দিয়ে যদি আমরা কোনো কিছু দেখি, দেখা যাবে যে লাল নীল এরকম দেখায়। যেমন রংধনু। রংধনুর বেলায় কি হয়? পানি একটা প্রিজমের মতো কাজ করে। পানির কণাগুলো, ওই যে বাষ্প, আকাশের যে মেঘের কণাগুলো প্রিজমের মতো কাজ করে, তখন কি হয়? সূর্যের আলো 7টা রঙে বিভক্ত হয়ে যায়। 7টা রঙের বিভক্ত রংধনু। রংধনু দেখতে। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখি এইখানে দেখো রেখা বর্ণালীটা একটু পরে দেখো, আর এই ছবিগুলো দেখো, এটা আমি আরো ডিটেলস দেখিয়েছি। রেখা বর্ণালীকে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেকট্রাম ও বলে। বোর পরমাণু মডেল অনুযায়ী পরমাণুতে ইলেকট্রন যখন লাভ দিয়ে উচ্চ শক্তি স্তর কক্ষপথ থেকে নিম্ন শক্তি স্তর কক্ষপথে যায়, তখন তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ হিসেবে শক্তি নির্গত হয়। ফলে বিচ্ছুরণ বর্ণালী বা ইমিশন স্পেকট্রাম তৈরি হয়। আর ইলেকট্রন যখন লাভ দিয়ে নিম্ন শক্তি স্তর কক্ষপথ থেকে উচ্চ শক্তি স্তর কক্ষপথে যায়, তখন তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হিসাবে শক্তি শোষিত হয়। ফলে শোষণ বর্ণালী অ্যাবসর্পশন স্পেকট্রাম তৈরি হয়। হ্যাঁ, ছবিগুলো একটু দেখো। জি স্যার। এই যে একটা উত্তপ্ত গ্যাস যদি ঠান্ডা হয় তখন কি হয়? জি স্যার, তখন শোষণ বর্ণালী তৈরি হয়। না, এখানে হলো একটা গ্যাসকে যদি আমরা, ঠান্ডা গ্যাসকে যদি গরম ঠান্ডা করি, গ্যাসকে উত্তপ্ত করি, তাহলে সেটা তখন হলো শোষণ শোষণ বর্ণালী হয়। বর্ণালী হয়। আর একটা একটা গরম উত্তপ্ত গ্যাসকে ঠান্ডা করলে তাহলে সেটা বিচ্ছুরণ বর্ণালী হয়। তৈরি হয়। এখানে দেখো, একটা গ্যাসকে গরম করা মানে কি? ইলেকট্রন গুলো নিচের শক্তি স্তর থেকে উপর দিকে উঠছে, জি স্যার। তাই না? আর জি। তাইলে কি হয়?
বর্ণালী শোষিত হচ্ছে, শোষিত হয়। আর জি স্যার। এই আর এইখানে হলো একটা গরম গ্যাসকে যদি ঠান্ডা করি তাহলে তখন তার ইলেকট্রন গুলো তাহলে উপর থেকে বিকরিত হয়, নিচে নামতে থাকে। নিচে যায়। এটা হাইড্রোজেন পরমাণুর আর কি। জি ক্লিয়ার? জি স্যার। এইখানেও একই জিনিস দেখানো হয়েছে, দেখো এই যে গ্যাসীয় অবস্থায় কোনো এইটা মৌল হলো একটা, ধরো এটা সূর্য, এই সূর্য থেকে যদি কোনো বাধাহীন ভাবে বর্ণালী গুলো চলে আসে, হ্যাঁ এরকম বর্ণালী চলে আসে, সেটা নিরবিচ্ছিন্ন বর্ণালী হবে, নিরবিচ্ছিন্ন বর্ণালী, তাই না? কিন্তু এই সূর্য থেকে আলোক রশ্মি যদি গ্যাসের মধ্যে আমি পাস করি, তাহলে যখন এই গ্যাসটা গরম হবে তখন শোষণ বর্ণালী তৈরি হবে। জি স্যার। আর যখন ঠান্ডা হবে তখন হ্যাঁ, বিচ্ছুরণ বর্ণালী। সূর্য থেকে আলোক রশ্মি পাওয়ার সময়ে যখন এটা গরম হবে তখন কি হবে, শোষণ বর্ণালী তৈরি হবে। আবার গরম হওয়ার পরে কি এটা কি কন্টিনিউয়াসলি গরমই হতে থাকবে? না স্যার, ঠান্ডাও হবে। এক পর্যায়ে গিয়ে আবার এটা কি করবে, এই সূর্যের তাপ যদি কমে যায়, হ্যাঁ তখন আবার এটা কি করবে, তার ইলেকট্রন গুলো আবার নিচের দিকে নামবে এবং তখন রেখা বর্ণালী তৈরি হবে বা বিচ্ছুরণ বর্ণালী তৈরি হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো ব্যান্ড বর্ণালী। এই যে দেখো ব্যান্ড বর্ণালী কি, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা একটা অণুর মধ্যে কি থাকে, মনে করো একটা পানির অণু, পানির অণুর মধ্যে কি আছে, হাইড্রোজেনও আছে, হাইড্রোজেন, তারপরে আর অক্সিজেন আছে, তাই না? তাইলে অক্সিজেনের হাইড্রোজেনের জন্য একরকম বর্ণালী তৈরি হবে, অক্সিজেনের জন্য একরকমের বর্ণালী তৈরি হবে। আবার অণুগুলো কি পরস্পর কাঁপবে না? এই হাইড্রোজেন বর্ণালী গুলো পরস্পর কাঁপবে। তাইলে এই যে এখানে কম্পন, তারপরে গতি, মুভমেন্ট, তারপরে ইলেকট্রনের স্থানান্তর, সবগুলো মিলে একটা বর্ণালী তৈরি হবে। এটা হলো একটা অঞ্চল তৈরি হবে, এটাকে আমরা বলি ব্যান্ড বর্ণালী বা ব্যান্ড তৈরি হবে। এগুলো কি এক একটা ব্যান্ড না? এই যে এখানে দেখো পরমাণুর ক্ষেত্রে যেটা তৈরি হয় সেটা হলো রেখা বর্ণালী, আর অণুর ক্ষেত্রে তৈরি হয় ব্যান্ড বর্ণালী। এই জন্য ব্যান্ড বর্ণালীকে কি বলা হয়, মলিকুলার স্পেকট্রাম। ব্যান্ড বর্ণালী, এই যে দেখো এটা একটা ব্যান্ড বর্ণালী, এই যে এরকম। তো তাইলে এটা একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তৈরি হচ্ছে, এই কারণে এটাকে আমরা বলছি ব্যান্ড বর্ণালী। যেমন দেখো এইখানে এই বর্ণালীগুলো, এইখানে এটা হলো সায়ান, তারপরে সবুজ, তারপরে আমরা যদি স্পেকট্রোমিটার দিয়ে দেখি একটা বিরাট বিরাট অঞ্চল দেখবো, সবুজ, তারপরে দেখো এখানে কমলা সবুজ, তারপরে কমলা, হলুদ কমলা, তারপরে লাল, তাই না? তো এইটা এক এক যৌগের জন্য এক এক রকম ব্যান্ড বর্ণালী তৈরি হয় এবং ওর মাধ্যমে আমরা কি করতে পারি, ওই যৌগ শনাক্ত করতে পারি। আচ্ছা, তারপরে দেখো রেখা বর্ণালী এবং ব্যান্ড বর্ণালীর মধ্যে পার্থক্য, এটা তুমি একটু নিজে পড়ে নিও। হ্যালো হ্যালো। হ্যাঁ, তারপরে দেখো রেখা বর্ণালীর সাহায্যে মৌল শনাক্তকরণ, এটা একটু পরে শোনাতো আমাকে এখান থেকে। প্রত্যেক মানুষের যেমন আঙ্গুলের ছাপ পৃথক, তেমনি প্রত্যেকটি মৌলের পারমাণবিক বর্ণালী তথা রেখা বর্ণালীও পৃথক। প্রতিটি মৌলের দৃশ্যমান অঞ্চলে নির্দিষ্ট বর্ণের এক বা একাধিক রেখা বর্ণালী দেখা যায়। বর্ণালী বীক্ষণ যন্ত্রে কোনো মৌলের রেখা বর্ণালী পর্যবেক্ষণ করে একে শনাক্ত করা যায়। এইচ মৌলটি রেখা বর্ণালী পর্যবেক্ষণ করলে দৃশ্যমান পরিসরে 4টি রেখা বর্ণালী, যেমন যথা বেগুনি 410 ন্যানোমিটার, নীল সবুজ সায়ান 434 ন্যানোমিটার, সবুজ 486 ন্যানোমিটার ও লাল 656 ন্যানোমিটার রেখা বর্ণালী দেখা যায়। তারপর সোডিয়াম পরমাণুতে কালো ব্যান্ড দ্বারা পরিবেষ্টিত 2টি হলুদ রেখা দেখা যায়।
মার্কারিতেও অনেকগুলি রেখার মধ্যে সবুজ, কমলা ও লাল বর্ণের রেখা তিনটি স্পষ্টভাবে দেখা যায়। কতিপয় ধাতু বা এদের ক্লোরাইড লবণকে শিখা পরীক্ষায় করে সরাসরি দৃশ্যমান বর্ণালী পরিসরে উৎপন্ন শিখায় বর্ণ পর্যবেক্ষণ করে শনাক্ত করা যায়। এই যে হাইড্রোজেন পরমাণুর জন্য 4 রকমের বর্ণালী আমরা দেখতে পাই, 4টা কালারের। এখানে দেখো যে হাইড্রোজেনের যে পারমাণবিক বর্ণালী এইটা একরকম। তারপরে যেমন দেখো প্রত্যেকটা মানুষের আঙ্গুলের ছাপ কি একজনের থেকে আরেকজনের ভিন্ন না? আঙ্গুলের ছাপ দিয়ে যেমন আমরা মানুষকে শনাক্ত করতে পারি, এরকম প্রত্যেকটা মৌলের বর্ণালী ভিন্ন রকমের। যেমন দেখো হাইড্রোজেন থেকে হিলিয়ামেরটা ভিন্ন, হিলিয়াম থেকে নিয়নেরটা ভিন্ন, তারপরে সোডিয়ামের পারমাণবিক বর্ণালী ভিন্ন, এইরকম ভিন্ন। তাইলে এই যে বর্ণালী, প্রত্যেকটা মৌলকে আমরা বর্ণালী বীক্ষণ যন্ত্রের তার বর্ণালী তৈরি করে পর্যবেক্ষণ করে আমরা ওই মৌলগুলোকে শনাক্ত করতে পারি। ক্লিয়ার? এছাড়াও আমরা শিখা পরীক্ষার মাধ্যমে, তোমরা কি শিখা পরীক্ষা ল্যাবে করেছিলে? জি স্যার, আমরা করছি। হ্যাঁ, তা এক একটা জিনিস এক এক রকম বর্ণ তৈরি করে না, এক একটা মৌল। এখানে আমি এটা দেখিয়েছি, দেখো এই যে সোডিয়াম সোনালী হলুদ বর্ণ তৈরি করে, তারপরে ক্যালসিয়াম ইটলাল। আচ্ছা, আসলে এটা কি ইটলাল রেখা তৈরি করে। তারপরে কপার হলো কি নীলাভ সবুজ বর্ণ তৈরি করে, তাই না? এরকম প্রত্যেকটা মৌল ভিন্ন ভিন্ন বর্ণালী তৈরি, তাই না? তো এই শিখা পরীক্ষা করেও তার যে শিখার বর্ণটা পর্যবেক্ষণ করে আমরা ওই মৌলটাকে শনাক্ত করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এখানে যখন আমি সোডিয়ামটাকে, এখানে এই জায়গায় তাপ হলো সবচেয়ে বেশি, আর এই জায়গায় এসে কি হবে? তাপ কমে যাবে না? এই জায়গায় আসলে তাপ কমে যাবে। তো এখন এই সোডিয়াম ক্লোরাইডটাকে যদি আমি একটা কাঠির মাথায় নিয়ে এই জায়গায় গরম করি, তাই না? গরম করলে কি হবে? সোডিয়ামের ইলেকট্রন গুলো উপরে উঠবে না? এই যে সোডিয়াম পরমাণু বাইরের শেলের যে একটা ইলেকট্রন আছে, সেটা n = কততে আছে? 3, তাই না? তো এখন এই ইলেকট্রনটা লাফ দিয়ে কি করবে? উপরে উঠবে। হ্যাঁ, তাইলে কি হবে? প্রথমে শক্তি শোষণ হবে, তাই না? শক্তি শোষণ হবে। আবার এই সোডিয়ামের বাষ্পের তাপমাত্রাটা যদি কমে যায়, তখন আবার ইলেকট্রনটা কি করবে? নিচের দিকে ফিরে আসবে, তখন আবার বর্ণালী বেরিয়ে আসবে না? জি স্যার। তাহলে সোডিয়াম থেকে কোন ধরনের বর্ণালী বেরিয়ে আসে? হলুদ। এই যে দেখো আগের চিত্রে আমি দেখিয়েছিলাম, এই যে দেখো সোডিয়ামের মধ্যে থেকে কি আসতেছে? হলুদ বর্ণালী তৈরি, তাই না? আর যদি আমি এটা অন্য মৌল নিতাম, যেমন এখানে তামা যদি নিতাম, কপার ক্লোরাইড, কপার 2 ক্লোরাইড, তাইলে এখানে দেখা যেত যে এই রংটা কি? এটা হলো নীল সবুজ, ছায়ান, নীলাভ সবুজ, মানে ছায়ান রং আমরা দেখতে পেতাম। ক্লিয়ার? তাইলে শিখা পরীক্ষার মাধ্যমে অথবা বর্ণালী পর্যবেক্ষণ করে আমরা কি করতে পারি? মৌল শনাক্ত করতে পারি। এরপরে হাইড্রোজেন বর্ণালী অলরেডি ক্লাস আমি তোমাকে আগে পড়িয়েছি তুমি। তারপরেও এখানে দেখো এইটা হলো একটা ডিসচার্জ টিউব। এই যে এই জিনিসটা হলো একটা ডিসচার্জ টিউব। টিউবলাইট দেখছো বাসায় যে টিউবলাইট ইউজ করি? আমরা যে টিউবলাইট গুলো ইউজ করি, এগুলো কি আলো দেয়? সাদা আলো দেয়, তাই না? টিউবলাইটের ভিতরে কি আছে? একটা গ্যাস ভরা আছে। হ্যাঁ, এবং এইটার একটা নেগেটিভ প্রান্ত আছে আর একটা পজিটিভ প্রান্ত আছে বিদ্যুৎ। তো এখন বিদ্যুৎ প্রবাহ চালাইলে কি হয়? এখান থেকে টিউবলাইট থেকে হলো সাদা আলো বের হয়, আর এখানে যদি আমি হাইড্রোজেন গ্যাস ভরে নিতাম, তাইলে এখানে হালকা গোলাপি আলো বেরিয়ে আসতো। বুঝতে পেরেছো? এইটাকে যদি আমি স্লিটের মাধ্যমে এবং প্রিজমের মাধ্যমে আমরা যদি স্পেকট্রোমিটারে নিয়ে দেখি, তাইলে মোট 4টা রং আমরা দেখতে পাই। 4টা রং কি কি বলো দেখি?
ভায়োলেট, ভায়োলেট, তারপর ইন্ডিগো, ইন্ডিগো, সায়ান, ব্লু, ব্লু হায়ার, গ্রিন। হ্যাঁ, এটা সায়ান তারপর না? হচ্ছে রেড। জি স্যার, সায়ান, ব্লু, গ্রিন তারপর রেড। এবং রেড, এই চারটা রং আমরা দেখতে পাই। তো এই চারটা রং কিভাবে তৈরি হয় সেটা হলো যে একটা হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা এই বিদ্যুৎ শক্তি প্রবাহ করি তাইলে কি হয়, এই হাইড্রোজেন পরমাণুর এটা মনে করো তার গ্রাউন্ড লেভেল, এটা নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন ছিল, এই ইলেকট্রনটা কি করে 1 নম্বর শক্তি স্তর, 2 নম্বর শক্তি স্তর, 3 নম্বর শক্তি স্তর, 4, 5 এরকম যাবে। তাইলে এই ইলেকট্রনটা যদি 1 নম্বরে উঠতে পারে, আবার এই ইলেকট্রনটা কয় নম্বরে উঠতে পারে, 2 এ উঠতে পারে, তারপরে এই ইলেকট্রনটা 3 এ উঠতে পারে, তাই না, এই ইলেকট্রনটা 4 এ উঠতে পারে। এটা হলো এক একটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমি বললাম। মনে করো এখানে 4টা হাইড্রোজেন পরমাণু কি একরকম শক্তি শোষণ করবে? না স্যার। এক একটা এক এক রকম শক্তি শোষণ করবে, যার ফলে তাদের ইলেকট্রন যদি বেশি শক্তি শোষণ করে তাহলে তার ইলেকট্রন বেশি উপরে উঠবে। এখন হাইড্রোজেন গ্যাসটাকে যদি আমি ঠান্ডা করি, গরম গ্যাসটাকে যদি আমি ঠান্ডা করি, তাহলে কি হবে, ইলেকট্রন গুলো আবার নিচের দিকে ফিরে আসবে না? জি স্যার। হ্যাঁ, তাহলে নিচের দিকে যদি ফিরে আসে তো তখন কি বিকিরণ বর্ণালী তৈরি হবে না? জি স্যার। তখন বিকিরণ বর্ণালী তৈরি হবে। তো এইভাবে বোর পরমাণু মডেলে বলছে যে ইলেকট্রন যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নেমে আসে তখন কি হয়, শক্তির বিকিরণ ঘটে, বা বিচ্ছুরণ বর্ণালী তৈরি হয়, তাই না? তাইলে এই বোর পরমাণু মডেলের মাধ্যমে আমরা হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা দিতে পারি। একটু পরে শোনাও তো, এটা বুঝতে পারো কিনা একটু দেখো। একটি ডিসচার্জ টিউবে নিম্নচাপ হাইড্রোজেন গ্যাস নিয়ে এতে 5000 ভোল্ট বিভব পার্থক্যে কিছুক্ষণ বিদ্যুৎ প্রবাহ চালনা করে বিদ্যুৎ প্রবাহ বন্ধ করলে ডিসচার্জ টিউব থেকে হালকা গোলাপি বর্ণের যে বিচ্ছুরণ বর্ণালী নির্গত হয় তাকে হাইড্রোজেন বর্ণালী বলে। ডিসচার্জ টিউব থেকে নির্গত হাইড্রোজেন বিচ্ছুরণ বর্ণালীকে বর্ণালী বিক্ষেপণ যন্ত্রের মধ্যে দিয়ে প্রত্যক্ষ করলে প্রধানত 4টি বর্ণালী রেখা লাল, নীল, সবুজ বা সায়ান নীল বা বেগুনি রেখা দেখা যায়। 1885 সালে জোয়ান জাকব ব্লামের হাইড্রোজেন বিচ্ছুরণ হাইড্রোজেনের বিচ্ছুরণ বর্ণালীর দৃশ্যমান অংশগুলোর আবিষ্কার করেন। এগুলো দৃশ্যমান না, এগুলো দেখা যায় এগুলো। জি স্যার। হ্যাঁ, বিচ্ছুরণ বর্ণালী দেখতে পান, এই এই জন্য এই দৃশ্যমান অঞ্চলে হাইড্রোজেনের বিচ্ছুরণ বর্ণালীকে কি বলে? বিচ্ছুরণ বর্ণালীকে বামার সিরিজ বলে, তাই না? আচ্ছা, এখানে দেখো, এখানেও একই জিনিস আমি দেখিয়েছি, একটু আবার পড়ো এখানে। জোহান জেকব বামার কৃতক শনাক্তকৃত হাইড্রোজেন বিচ্ছুরণ বর্ণালী দৃশ্যমান অংশে দেখতে পাওয়া 4টি রেখা হলো লাল, সবুজ, নীল বা সায়ান নীল ও বেগুনি রেখা। নীল একটি মৌলিক রং যা তড়িৎচুম্বকীয় বর্ণালীর দৃশ্যমান অংশের অনেকটা স্থান 425 ন্যানোমিটার থেকে 495 ন্যানোমিটার জুড়ে আছে। এখানে এই চার্টটা দেয়া আছে, এদিকে দেখো, এখানে চার্টটা দেয়া আছে। লালটা কি, লালের তরঙ্গদৈর্ঘ্য এটা, নীলের তরঙ্গদৈর্ঘ্য এটা, সায়ানের এটা, তারপরে বেগুনির এটা। জি স্যার। ক্লিয়ার? এই যে এখানে রেখাগুলো আমি খুব পৃথক করে দেখিয়েছি, এই যে 4টা রেখা এখানে দেখিয়েছি, এইটা হলো সায়ান, ব্লু গ্রিন, আর এইটা হলো ব্লু, এটা হলো ভায়োলেট, এটা রেড, তাই না? আচ্ছা, এরপরে দেখো স্যার, আমার না আরেকটা ক্লাস আছে, আমি যেটা কালকে পড়ি। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত রেখে দিলাম, ধন্যবাদ।